যে যে অসুখগুলো হয় তারই একটা বিশদ আলোচনা করা দরকার। কেন আপাত দৃষ্টিতে অসুখটা খুব সিম্পল মনে হতে পারে, কিন্তু এর পিছনে একটা গভীর একটা ক্রনিক ডিজিজের ভাব এর মধ্যে রয়েছে, এবং এর থেকে আরও অনেক জটিলতা হতে পারে, লাইফ থ্রেটনিং কমপ্লিকেশানও হতে পারে। এটা শিশুদের মধ্যে হয়, কম হয়, তবে ইয়াং অ্যাডাল্টস থেকেই আস্তে আস্তে প্রবণতাটা বেশি হয়। ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এটা আপনারা সবাই শুনছেন। কিভাবে জিনিসটার বিশদ আলোচনার জন্যে আপনাদেরকে আজকের এই টপিকটা রাখা হয়েছে। এটা একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। দুটো মেন টাইপস আছে, ক্রনস ডিজিজ অ্যান্ড আলসারেটিভ কোলাইটিস। অ্যাভারেজ এজ অফ প্রেজেন্টেশন ইন চিলড্রেন 10 থেকে 11 বছর বাচ্চাদের মধ্যেই বেশি হয়। জেনেটিক্স ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। জেনেটিক্স হলো ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, এবং 30% কেসেস হ্যাভ ফ্যামিলি মেম্বার্স উইথ আইবিডি। মানে 30% ক্ষেত্রে একটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ কারোর মধ্যে হলে তার ফ্যামিলি মেম্বারও 30% ক্ষেত্রে তার ফ্যামিলি মেম্বারও কেউ আইবিডি থাকে। মানে ইনফ্লামেটরি বাউল ডিজিজ কিছু না কিছু থাকে। দুটো মেন টাইপস, ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস। সিডি মানে ক্রনস ডিজিজ occurs in higher pregnancy in Turner syndrome, cystic fibrosis, glycogen storage disease। অথবা একটা জেনেটিক ইমপ্লিকেশান ডেফিনেটলি একটা রয়েছে। প্যাথোফিজিওলজি, interplay of three factors like genetic predisposition, environmental factor and susceptible host। তিনটে একসাথে হলে তবে এই জিনিসগুলোর, এই অসুখগুলোর মধ্যে তৈরি হয় শরীরের মধ্যে। বোঝাই যাচ্ছে যে জেনেটিক প্রিডিসপোজিশন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আর সাসেপ্টেবল হোস্ট leading to uncontrolled inflammation and extensive tissue injury, এবং খুব গভীর টিস্যু ইনজুরি। প্রপোর্শন অফ পেশেন্টস অফ আইবিডি, 20 বছরের নিচে যে সমস্ত ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে, ভ্যারিজ ফ্রম 25 to 40% for Crohn's disease and 15% for ulcerative disease। মানে প্রপোর্শন অফ পেশেন্টস অফ আইবিডি কত প্রপোর্শনে আছে, 20 বছরের নিচে যে সমস্ত পেশেন্টগুলো পাওয়া যায়, 25 থেকে 40% ক্রনস ডিজিজের পাওয়া যায়। যত ভ্যারিজ ফ্রম 25 থেকে 40%, মানে যত ক্রনস ডিজিজের পেশেন্ট পাওয়া যায় 25 থেকে 40% পাওয়া যায় সেটা ওই 20 বছরের নিচে। আর আলসারেটিভ কোলাইটিসের যত পেশেন্ট পাওয়া যায় তার 15% পাওয়া যায় ওই 20 বছরের নিচে। তার মানে দেখা যাচ্ছে যে ইনসিডেন্স অফ ক্রনস ডিজিজ এটা অনেক বেশি বাচ্চাদের মানে চিলড্রেনের মধ্যেই 20 বছরের নিচে দেন আলসারেটিভ কোলাইটিস। Uncontrolled tissue damage, uncontrolled inflammation and extensive tissue injury, that is the hallmark of the disease. Ulcerative colitis lesion is on mucosa limited to colon. Ulcerative colitis lesion is on the mucosa, mucous membrane,
ভিতরের যে ঝিল্লি থাকে, মিউকাস ঝিল্লি থাকে, সেখানেই খালি থাকে, লিমিটেড টু কোলন, এবং এটা কোলন ছাড়া স্মল ইন্টেস্টাইনে কিন্তু যায় না, আলসারেটিভ কোলাইটিস। তেমনি ক্রনস ডিজিজ হলো ট্রান্সমিউরাল ইনফ্লামেশন, মানে অল থ্রু দ্য লেয়ার্স অফ দি ইন্টেস্টাইন, ট্রান্সমিউরাল ইনফ্লামেশন, এবং এটা ডিসকন্টিনিউয়াস, মানে স্কিপ লিশন, কিছু জায়গায় হলো কিছু জায়গায় হলো না, কিছু জায়গায় হলো কিছু জায়গায় হলো না, এরকম, মানে ডিসকন্টিনিউয়াস লিশন, তাকে বলা হয় স্কিপ লিশন, এবং ইনভলভিং এন্টায়ার জিআইটি ফ্রম ওরাল ক্যাভিটি টু কোলন, ইনভলভিং এন্টায়ার জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইন, মানে একেবারে মুখ থেকে, ওরাল ক্যাভিটি থেকে একেবারে কোলন পর্যন্ত পুরোটা জায়গায় এই ক্রনস ডিজিজ হতে পারে। অতএব বোঝাই যাচ্ছে যে অনেক এক্সটেন্সিভ লিশন, এক্সটেন্সিভ এরিয়ায় এটা হতে পারে ক্রনস ডিজিজ, কিন্তু আলসারেটিভ কোলাইটিস খুব লিমিটেড এরিয়া, খালি কোলন পর্যন্তই এটা হতে পারে। এবার আমরা আসছি clinical features. Most common presentation in children. Ulcerative colitis, most common presentation in children. 50% ক্ষেত্রে diarrhea, rectal bleeding, abdominal pain with intermittent hematophagia. 50% cases diarrhea হয়, rectal bleeding হয়, abdominal pain and intermittent hematophagia. Thirty 30% with frequent diarrhea নিয়ে হয়, with weight loss and systemic symptoms. আর 15% ক্ষেত্রে with fulminant disease, with fever, copious rectal bleeding and systemic symptoms. 15% ক্ষেত্রে fulminant disease, তার প্রেজেন্টেশন হয় with fever, copious rectal bleeding এবং systemic symptom। এই তিন রকম প্রেজেন্টেশন আলসারেটিভ কোলাইটিস হয়। মোস্ট কমন প্রেজেন্টেশন ইন চিলড্রেন। 50% ক্ষেত্রে হয়, তাহলে বললেন ডায়রিয়া নিয়ে, রেকটাল ব্লিডিং অ্যান্ড অ্যাবডোমিনাল পেন, পেট ব্যথা, এবং ইন্টারমিটেন্ট পায়খানায় রক্ত আসছে মাঝে মাঝে, হেমাটোসেজিয়া, এই 50% ক্ষেত্রে। আর 30% ক্ষেত্রে ফ্রিকোয়েন্ট ডায়রিয়া, ওয়েট লস এবং সিস্টেমিক সিমটমস এগুলো থাকে। আর 15% ক্ষেত্রে উইথ ফালমিনেন্ট ডিজিজ, উইথ ফিভার, কোপিয়াস রেকটাল ব্লিডিং অ্যান্ড সিস্টেমিক সিমটমস। মানে ফালমিনেন্ট ডিজিজ, খুব বেশি অসুখের প্রকাশটা হয়, যাতে জ্বর থাকবে, কোপিয়াস মানে খুব প্রফিউজ রেকটাল ব্লিডিং থাকবে, অ্যান্ড সিস্টেমিক সিমটমস, জ্বর নিয়ে সিস্টেমিক সিমটমস, অনেক রকম সিমটমস এগুলো হতে পারে, সেগুলো আমি পরে ডিসকাস করছি। এবার এটা মোটামুটি ডিস্ট্রিবিউশন ওয়াইজ সিমটোম্যাটোলজি, মানে কত রকম পার্সেন্টেজ ক্ষেত্রে কী ধরনের প্রেজেন্টেশনগুলো হয়, এটা আলসারেটিভ কোলাইটিসের প্যাটার্নটা বললাম। এবার বলছি যে ক্রনস ডিজিজ, ক্রনস ডিজিজের ক্ষেত্রে মানে এটার আর এক নাম রিজিওনাল ইলিয়াইটিস, মানে ইলিয়ামে, স্মল ইন্টেস্টাইনে বিশেষভাবে ক্রনস ডিজিজে 50% ফিভার, ওয়েট লস, ফিভার, ওয়েট লস মোর দ্যান 10%, ফিভার, ওয়েট লস মোর দ্যান 10% এটা হবে, এবং ডিক্রিজ গ্রোথ ভেলোসিটি, মানে প্রতি বছরে যতটা করে গ্রোথ ভেলোসিটি এবং হাইট ভেলোসিটি যেগুলো থাকা দরকার, যতটা হাইট অনুযায়ী বাড়ে সেগুলো আস্তে আস্তে কমে যায়।
ডিক্রিজ গ্রোথ ভেলোসিটি। আর সিভিয়ার ডিজিজ এর প্রেজেন্টেশনটা কেমন? অ্যাবডোমিনাল পেইন, টেন্ডারনেস, এবং খুব ব্যথা থাকবে, অ্যাবডোমিনাল পেটে ব্যথা থাকবে, টেন্ডারনেস, টিপলে ব্যথা লাগবে এবং বমি বমি করবে, সিভিয়ার ডিজিজের প্রেজেন্টেশন। আচ্ছা, ভমিটিং, ডায়রিয়া, গ্রস ব্লাড ইন স্টুল, কোলন ইজ ইনভলভ। গ্রস ব্লাড ইন স্টুল, স্টুলে ফ্র্যাঙ্ক ব্লাড আসে পায়খানায়, তার মানেই বুঝতে হবে যে কোলন ইজ ইনভলভ হয়ে গেছে। এই প্রেসেন্স অফ এক্সট্রা ইন্টেস্টাইনাল ফিচার্স, এক্সট্রা ইন্টেস্টাইনাল ফিচার্স কী কী পাওয়া যায়? জ্বর হতে পারে, আর্থ্রাইটিস হতে পারে, র্যাশ হতে পারে, ইউভিআইটিস, ইউভিয়াল টিস্যু, চোখের মধ্যে আইরিস থেকে শুরু করে, আইরিওসাইক্লাইটিস থেকে শুরু করে এই ধরনের ইউভিয়াল টিস্যুর এটা ইনফ্লামেশন, ইউভিআইটিস তাকে বলা হয়। তাহলে ফিভার, আর্থ্রাইটিস, র্যাশ এবং ইউভিআইটিস এইগুলোর এক্সট্রা ইন্টেস্টাইনাল ফিচার। এছাড়াও ল্যাবরেটরি ডেটাও পজিটিভ পাওয়া যায়, যেমন ইএসআর বাড়বে, সিরাম অ্যালবুমিন অনেক কমে যাবে অ্যালবুমিনটা, এবং ডিক্রিজ হাইট ভেলোসিটি, হাইট ভেলোসিটিটা অনেক কমে যায়। মাস ইন রাইট ইলিয়াক ফসা, সাসপেক্ট সিডি, ক্রনস ডিজিজ অথবা টিউবারকুলাস অ্যাবডোমেন। মাস ইন রাইট ইলিয়াক ফসা সাসপেক্ট করতে হবে তখন হয় ক্রনস ডিজিজ, না হলে টিবি, টিবি সিকাম অথবা ইন্টেস্টাইনাল টিবির একটা প্রেজেন্টেশন, টিউবারকুলাস টিফিলাইটিস এই ধরনের কিছু একটা প্রেজেন্টেশন, তাহলেই ভাবতে হবে। যদি কোনো মাস রাইট ইলিয়াক ফসা ডান দিকে তলপেটে যদি পাওয়া যায় তাহলে কিন্তু এটা ভাবতে হবে। এইবার আমরা দুটো ডিফারেন্স আমরা কিভাবে কোনটা হয় সেটা আমরা দেখছি। আলসারেটিভ কোলাইটিস এবং সিডি। ব্লাডি ডায়রিয়া আলসারেটিভ কোলাইটিসে একেবারে ভীষণভাবে কমন। কোলাইটিসে কোলন এফেক্টেড হয়েছে তো ব্লাডি ডায়রিয়া হয়ই হয়, এবং ক্রনস ডিজিজে সেটা ভেরি আনইউজুয়াল, অলমোস্ট হয়ই না। অ্যাবডোমিনাল পেন, পেট ব্যথা, আনইউজুয়াল ইন আলসারেটিভ কোলাইটিস, এটা সাধারণত হয় না, কিন্তু এইখানে খুব কমন। পেট ব্যথা ক্রনস ডিজিজে কিন্তু খুবই কমন। গ্রোথ ফেলিওর, আনইউজুয়াল গ্রোথ ফেলিওর হলো খুবই আনকমন। গ্রোথ ফেলিওর মানে বৃদ্ধি হয় না, খুব আনইউজুয়াল আলসারেটিভ কোলাইটিস, কিন্তু সিডিতে মানে ক্রনস ডিজিজে কিন্তু এটা প্রেজেন্ট। তেমনি ফেলিওর টু থ্রাইভ, আনইউজুয়াল আলসারেটিভ কোলাইটিস হয়ই না, আর ক্রনস ডিজিজে কিন্তু প্রেজেন্ট ফেলিওর টু, মানে বাড়বে না, গ্রোথ হবে না। অ্যাপথাস আলসার্স, মুখের মধ্যে এই ধরনের ওরাল ক্যাভিটিতে অ্যাপথাস, স্টোমাটাইটিস, আলসার সেগুলো হয়। এগুলো নীল আলসারেটিভ কোলাইটিসে হয় না, কিন্তু ক্রনস ডিজিজ বা রিজিওনাল আইলিয়াইটিস এগুলোর কিন্তু কমন। আর এক নাম রিজিওনাল আইলিয়াইটিস। ডিস্ট্রিবিউশন অফ লিশন ইজ কন্টিনিউয়াস। ডিস্ট্রিবিউশন অফ লিশন, এটা কিন্তু কন্টিনিউয়াস লিশন পাওয়া যায়। এটা কন্টিনিউয়াস লিশন পাওয়া যায়, এটা কিন্তু আলসারেটিভ কোলাইটিস। আর স্কিপ লিশন মানে কিছু জায়গায় ক্রনস ডিজিজে স্কিপ লিশন মানে কিছু জায়গায় হলো, কিছু জায়গায় হলো না, কিছু জায়গায় হলো, কিছু জায়গায় হলো না। এই স্কিপ লিশন, কিন্তু যেটা হবে ক্রনস ডিজিজ ট্রান্সমিউরাল, অল দ্য লেয়ার্স অফ দি ইন্টেস্টাইন সেগুলো কিন্তু অ্যাফেক্টেড হবে। সে যেখানেই হোক ট্রান্সমিউরাল মানে সমস্ত লেয়ারগুলো নিয়েই হবে। ইট ইজ নট নেসারলি ইট ইজ রেস্ট্রিক্টেড টু মিউকাস মেমব্রেন, যেটা হয় আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে। অ্যাবসেস ফিস্চুলা, এটা হলো অ্যাবসেন্ট, আলসারেটিভ কোলাইটিসও হয় না সাধারণত,
কিন্তু ক্রনস ডিজিজে এটা কিন্তু খুব কম। এইবার আমরা বলি যে আইবিডিতে ডায়াগনোসিস কিভাবে করব, সেটা কিছু কিছু ইনভেস্টিগেশন আমাদের করতে হবে। আইবিডি সন্দেহ করলে, মানে ইনফ্লামেটারি বাউয়েল ডিজিজ, আইদার ক্রনস অথবা, মানে এগুলো বলা হয়েছে যে প্রপোর্শন অফ পেশেন্টস, আগেই বলা হয়েছে যে 20 বছরের নিচে 25 to 40% ইন ক্রনস ডিজিজ, আর আলসারেটিভ কোলাইটিস অনলি 15%, মানে চিলড্রেনে 20 বছরের নিচে খুব কমই, বেশিটাই হয় ক্রনস ডিজিজ, এবং আলসারেটিভ কোলাইটিস খুব কম হয়, এটাই বলা হয়েছে। তাহলে কী কী ইনভেস্টিগেশন আমরা করব? সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এখানে করলে টোটাল কাউন্ট কিন্তু খুব বেশি, এবং লিম্ফোসাইট প্রিডমিনেশন বেশি পাওয়া যায়। প্লেটলেট কাউন্ট, এটা কিন্তু বাড়বে। প্লেটলেট কাউন্ট বাড়া মানে থ্রম্বোসাইটোসিস, সেটাকে বলা হয়, দ্যাট ইজ কনসিডার্ড নাওএডেজ একটা মার্কার অফ ইনফ্লামেশন। থ্রম্বোসাইটস মানে প্লেটলেট কাউন্ট যত বাড়বে, দ্যাটস এ মার্কার অফ ইনফ্লামেশন। আচ্ছা, তারপরে ইনভেস্টিগেট সিআরপি, আমরা ইএসআর, সিআরপি, এগুলো হলো নন স্পেসিফিক মার্কার অফ ইনফ্লামেশন, এগুলো প্রত্যেকটাই বাড়বে। আর ফিকাল ক্যালপ্রোটেক্টিন, স্টুলে ক্যালপ্রোটেক্টিন, এটা কিন্তু অনেক বেশি মাত্রায় পাওয়া যায়। ইনক্রিজড, দ্যাটস এ সেন্সিটিভ মার্কার অফ বাউয়েল ইনফ্লামেশন, মানে পেটের মধ্যে অন্ত্রে একটা ইনফ্লামেশন হলে একটা সেন্সিটিভ মার্কার ওইটাই বেড়ে যায়, এবং সেটা একটা স্পেসিফিক মার্কার যেটা ওই জায়গাটা থেকে ইনফ্লামেশন হয়েছে, এমনিভাবে দিক নির্দেশ করে। এবং ইলিওকোলোনোস্কোপি, 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 এটা ইলিয়াম দিয়ে কোলোনোস্কোপি যে পাস করানো হবে, ইলিওকোলোনোস্কোপি, আলসারেটিভ কোলাইটিসে কন্টিনিউয়াস মিউকোসাল চেঞ্জ, মিউকোসাল চেঞ্জটা আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে আপ টু কোলন কন্টিনিউয়াস মিউকোসাল চেঞ্জ এটা পাওয়া যায়। ইনভলভিং রেকটাম, এক্সটেন্ড প্রক্সিমালি, যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত যাবে, কিন্তু রেকটাম থেকে শুরু করে আস্তে আস্তে ওপরের দিকে যাবে। ইলিওকোলোনোস্কোপিতে এই ধরনের চেঞ্জটা পাওয়া যায়। কিন্তু ক্রনস ডিজিজের ক্ষেত্রে স্কিপ লিশন কিছু জায়গায় হলো, এবং মানে কবলস্টোনিং অফ মিউকাসা, মিউকাসার কবলস্টোন অ্যাপিয়ারেন্স এটা আছে, এবং মিউকাসা, এবং ডিপ ইরেগুলার আলসারস অফ ভ্যারিং সাইজ পাওয়া যায়, অ্যান্ড ইন্টারভেনিং নর্মাল মিউকোসা। স্কিপ লিশন কিছু জায়গায় হলো, কিছু জায়গায় হলো না, এবং লিশিয়ান এক্সটেন্ডস ফ্রম ওরাল ক্যাভিটি টু একেবারে রেকটাম পর্যন্ত হতে পারে। স্কিপ লিশন আর কবলস্টোনিং অফ মিউকাসা সিডিতে হয়, আর ডিপ ইরেগুলার আলসারস অফ ভ্যারিং সাইজ, যে কোনো সাইজের আলসার হতে পারে, অ্যান্ড ইন্টেন্সলি উইথ ইন্টারভেনিং নর্মাল মিউকাসা, মাঝে মাঝে নর্মাল মিউকাসা মাঝখানে থাকবেই। এই মানে ক্রনস ডিজিজের ক্ষেত্রে মানে স্কিপ লিশন হয়, মানে সেই জন্য কিছু জায়গায় হলো, কিছু জায়গায়, কিন্তু যে জায়গাটা হলো সেটা অল থ্রু আউট, অল পেনিট্রেটিং লিশন অল থ্রু আউট দ্য layers of the layers of the intestine. Rectum usually spared. সিডির ক্ষেত্রে rectum usually spared. ক্রনস ডিজিজের ক্ষেত্রে রেকটামের ওপর থেকেই আস্তে আস্তে হয় ক্রনস ডিজিজে। এবার আমরা ট্রিটমেন্ট কী দিয়ে করব, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু একটা ইনফ্লামেটরি বাউয়েল ডিজিজ। এটা দুরকম ধরনের প্যাটার্ন পাওয়া যায়, আমরা জানলাম।
এটা আলসারেটিভ কোলাইটিস, যেটা চিলড্রেনে কম হলেও হয়, কিন্তু বেশিটাই পাওয়া যায় রিজিওনাল ইলিয়াইটিস অথবা ক্রনস ডিজিজ, এবং সেটা পাওয়া যায় এরকম স্কিপ লিশন, যেটা হয় মেনলি মুখের থেকে একেবারে রেকটাম পর্যন্ত, একেবারে রেকটাম বাদ দিয়ে একবার তলা পর্যন্ত, এন্ড পর্যন্ত একেবারে লিশনটা হতে পারে, কিন্তু রেকটামটা স্পেয়ার থাকে। আর আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে খালি কোলন ইজ অ্যাফেক্টেড, কন্টিনিউয়াস মিউকাসাল চেঞ্জ ইনভলভিং রেকটাম ইনভলভ করে আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড এক্সটেন্ড প্রক্সিম্যালি, এবং আস্তে করে ওপরের দিকে ওঠে। এই হলো ব্যাপার। এখন আমরা এইভাবেই তো ডায়াগনোসিস নাই হলো, কিন্তু এবার তো চিকিৎসা তো করতে হবে, চিকিৎসা না করলে তো কমপ্লিকেশন বাড়বে, আস্তে আস্তে ইনফ্লামেশন, ইট হ্যাজ টু বি অ্যারেস্টেড এনি। তাই জন্যে ফার্মাকোলজিক্যাল থেরাপি কীভাবে করা যায়? ড্রাগস ইউজড ইন আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজের কি ড্রাগস ইউজ করে? 5 অ্যামাইনো স্যালিসিলেটস, 5 ASA, দ্যাট ইজ দ্য কর্নারস্টোন অফ ট্রিটমেন্ট। এটা কী দিয়ে হয় চিকিৎসা? 5 ASA, কর্টিকোস্টেরয়েড, অ্যান্টিবায়োটিক্স, ইমিউনোমডুলেটর অ্যান্ড বায়োলজিক্যাল, সেই 5 ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। 5 ASA, কর্টিকোস্টেরয়েড, অ্যান্টিবায়োটিক্স, immunomodulators and biologicals। আচ্ছা, এইবার বলছি স্টেপ আপ থেরাপি where immune modulators are introduced later during treatment। মানে স্টেপ আপ থেরাপি মানে অসুখ যখন বাড়ানো হবে, প্রথম দিকে দেওয়া হলো একটা চিকিৎসা, এবং সেটা বাড়ানো হলে তার চিকিৎসাটা আস্তে আস্তে আরও গভীরভাবে চিকিৎসা করা হয়, এবং আরও ইন্টেন্সলি চিকিৎসার ধারাটা আরও বাড়িয়ে দেওয়া হলো। এটা হলো স্টেপ আপ থেরাপি। অসুখ যখন বাড়লো তখন এটাও বাড়িয়ে দেওয়া হলো। এটা লেস প্রেফার্ড দেন টপ ডাউন রেজিমেন। টপ ডাউন মানে সেই টপটা প্রথমেই আর কি নিচের দিকে, টপটা নিচের দিকে প্রথমেই একেবারে সেই সেরা চিকিৎসাগুলো করে ফেলতে হবে। That top-down regimen where these drugs are all introduced early in the regime, মানে শুরুতেই এগুলো শুরু করে দেওয়া হয়, রিজাল্টিং বেটার অ্যান্ড লঙ্গার রেমিশন ইন ক্রনস ডিজিজ। রেজাল্টিং হলো তাতে বেটার রেজাল্ট হচ্ছে এবং লং টাইম রেমিশন থাকবে, এটা ক্রনস ডিজিজের ক্ষেত্রে এটা দেখা গেছে। তাহলে স্টেপ ডাউন ট্রিটমেন্ট মানে টপ ডাউন, টপটাকে ডাউন করে দিলে এরকম, মানে শুরুতেই সেখানে জোরালো চিকিৎসা শুরু করে দেওয়া হয় ইন ক্রনস ডিজিজ। আচ্ছা, এবার কি ধরনের চিকিৎসা? এই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে চিকিৎসা করা হয়। 5 ASA, মেসালামিন অর বালসালাজাইড, এই ধরনের ড্রাগ ইউজ করা যায়। 5 ASA, 5 অ্যামাইনো স্যালিসিলেটস, এটা মেসালামিন অথবা বালসালাজাইড, এই ধরনের চিকিৎসা করা হয়। মেসালামিন হলো 40 থেকে 60 মিলিগ্রাম পার কেজি পার ডে। এটা ফার্স্ট লাইন ড্রাগ ফর মাইল্ড টু মডারেট আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড মাইল্ড সিডি। ফার্স্ট লাইন ড্রাগ ফর মাইল্ড টু মডারেট আলসারেটিভ কোলাইটিস and mild CD, also used as maintenance for both, মেসালামিন 40 থেকে 60 মিলিগ্রাম পার কেজি পার ডে, এটা ফার্স্ট লাইন ড্রাগ ফর মাইল্ড টু মডারেট আলসারেটিভ কোলাইটিসে ইউজ করা হয়, এবং ফর অল মাইল্ড সিডিতে এটা ইউজ করা হয়। অলসো ইউজড অ্যাজ মেনটেনেন্স ফর বোথ, এবং দুটো অসুখেরই মেনটেনেন্স ক্ষেত্রে
এই মেসালামিন কিন্তু ইউজ করা হয়। অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল ড্রাগ সালফাস্যালাজিন এটা কিন্তু এখন আর খুব কম ইউজ হয় ডিউ টু ইটস সাইড এফেক্টস প্রোফাইল বড্ড বেশি, এবং সেই জন্যে সাইড এফেক্টস হলে বোঝাও যায় না এটা অরিজিনালি ফ্লেয়ার আপ করলো কি ওটা ড্রাগটাই বাড়িয়ে দিল, সেটা খুব বোঝারও উপায় নেই। অনেক কারণেই এটা এখন বেশি ইউজ হয় না। এই ধরনের 5ASA এটাই বেটার ড্রাগ এবং বেটার রেসপন্স এতেই হয়, সেই জন্যই এখন এটাই ইউজ করা হয়, ওই মেসালামিন। এবার বলা হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধও ইউজ করা হয়। প্রেডনিসোলোন, ইট ইজ আ ড্রাগ অফ চয়েস, 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডে ওডি করে ইন মডারেট সিডি, মানে মডারেট ক্রনস ডিজিজে ইভিন আপ টু মডারেট সিডি এটা কিন্তু ইউজ করা যায়। অ্যান্ড মডারেট টু সিভিয়ার আলসারেটিভ কোলাইটিসও প্রেডনিসোলোন ইউজ করা যায়। অ্যান্ড টেপারিং বিফোর স্টপিং উইদিন 8 উইকস, এবং আস্তে আস্তে টেপার করিয়ে উইথড্র করা হয় 8 সপ্তাহের মধ্যে। এই হলো স্ট্র্যাটেজি। ইমিউনোমডুলেটার্স, কী কী ইমিউনোমডুলেটার্স? ইমিউন সিস্টেমটাকে মডুলেট করে ডিজিজটাকে দাবিয়ে দেওয়া হয়, ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করা হয়। ইমিউন সিস্টেমটাকে মডুলেট করে সেটাকে কন্ট্রোল করা হয়। যেমন 6 মার্কাপটোপিউরিন 1 থেকে 1.5 মিলিগ্রাম পার কেজি পার ডে ইউজ করা হয়। অ্যাজাথায়োপ্রিন 2 থেকে 2.5 মিলিগ্রাম পার কেজি পার ডে আর এফেক্টিভ ইন পেশেন্টস উইথ অ্যাক্টিভ ডিজিজ when added to steroid. Patients with active disease when added to steroid. Azathioprine, 6 মার্কাপটোপিউরিন, এই ধরনের ওষুধগুলো ইউজ করা হয়, ডিজিজ মডিফাইং এজেন্টস হিসাবে এগুলো ইউজ করা হয়। উইথ azathioprine আর এফেক্টিভ ইন পেশেন্টস উইথ অ্যাক্টিভ ডিজিজ when added to steroid. এগুলো স্টেরয়েড যখনই কমিয়ে দেওয়া হচ্ছে তখন থেকে এইসব জিনিসগুলো ইউজ করা হয়। অ্যাজাথিওপ্রিন দিলে তাহলে স্টেরয়েড স্পেয়ারিং এফেক্ট, স্টেরয়েড ছাড়াও যে চলতে পারে এবং তাতে কোনো রিল্যাপস হওয়ার ভয় কম থাকে, তখনই অ্যাজাথিওপ্রিনটা ইউজ করা হয়। দে ফেসিলিটেট ডেভেলপমেন্ট অফ রেমিশন অ্যান্ড প্রমোট টেপারিং অফ স্টেরয়েড। এই যেটা বললাম যে স্টেরয়েড টেপার করতে এই সময় আমাদের সুবিধা হবে এবং তার ফলে এবং ডিজিজটাকে রেমিশনে আনতেও হেল্প করবে এই অ্যাজাথিওপ্রিন। ডিজিজ মডিফাইং এজেন্টস এগুলো ইমিউনোমডুলেটার্স বলা হয়। আর বলা হয় এই গ্রুপের মধ্যে সাইক্লোস্পোরিন অলসো ইউজড ইন ফালমিনেন্ট আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড মিথোট্রিক্সেট ইন ক্রনস ডিজিজ। ফালমিনেন্ট আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে সাইক্লোস্পোরিন ইউজ করা হয়, মিথোট্রিক্সেট ইউজ করা হয় ইন ক্রনস ডিজিজ। আচ্ছা, 3 রকম গ্রুপ আমরা আলোচনা করলাম, এএসএ, স্টেরয়েড এবং ইমিউনোমডুলেটার্স। 4th হলো অ্যান্টিবায়োটিক্স। মেট্রোনিডাজোল অ্যালোন or with ciprofloxacin are effective in management of perianal fistula, rarely in small bowel Crohn's disease, and management of perianal fistula and rarely in small bowel Crohn's disease. মেট্রোনিডাজোল, সিপ্রোফ্লক্সাসিন এগুলো ইউজ করা যেতে পারে, ফিস্চুলাস লিশন যেখানে থাকে সেখানে ইউজ করা যেতে পারে। বায়োলজিক্যালস বলতে একটা গ্রুপ অফ ড্রাগকে বোঝাচ্ছে। দে সিলেক্টিভলি টার্গেট স্পেসিফিক সাইটস, ওরা টার্গেট করে স্পেসিফিক জায়গাগুলোকে, সাইটগুলোকে ইন কমপ্লেক্স ক্যাসকেড অফ সাইটোকাইন অ্যান্ড কেমোকাইন এফেক্টার molecule. The complex cascade of cytokine and chemokine effector molecule, এই মলিকুলগুলো যেখানে কাজ করে সেই রিসেপ্টরগুলোতে ব্লক করে দেয়, যাতে করে এই সাইটোকাইনটা রিলিজ হতে পারে না এবং কেমোকাইনও রিলিজ হতে পারে না। যেমন ইনফ্লিক্সিম্যাড
অ্যান্টি টিএনএফ, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এগুলোকে আটকে যেতে হেল্প করবে, যাতে আটকে যেতে বেরোতে পারবে না। টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, widely used biologicals in pediatric CD and ulcerative colitis of moderate to severe variety as short term therapy। তাহলে ইনফ্লিক্সিম্যাব ইউজ করা যেতে পারে পেডিয়াট্রিক সিডিতে, মানে ক্রনস ডিজিজের ক্ষেত্রে, এবং আলসারেটিভ মডারেট টু সিভিয়ার আলসারেটিভ কোলাইটিসও এটা অ্যাজ এ শর্ট টার্ম থেরাপিতে হিসাবে ইউজ করা যেতে পারে। কমপ্লিকেশন অফ ইনফ্লিক্সিম্যাব থেরাপি, ইনফ্লিক্সিম্যাব হলো এই গ্রুপের ড্রাগ, যাতে আমরা বললাম বায়োলজিক্যালস, যাতে করে ওই সিলেক্টিভলি টার্গেট দ্য স্পেসিফিক সাইটস ইন কমপ্লেক্স সাইটোকাইনের এবং কেমোকাইন এর এফেক্টার যেখান থেকে রিলিজ হচ্ছে সেই রিসেপ্টারগুলোতে ব্লক করে দেয়। ইনফ্লিক্সিম্যাব থেরাপি লাইক ইনফেকশন, যদি কমপ্লিকেশন অফ ইনফ্লিক্সিম্যাব থেরাপি কী কী হতে পারে, লাইক ইনফেকশন হতে পারে, ইনফেকশন থেরাপি যেমন টিবি প্রেসিপিটেট করতে পারে, টিউবারকুলোসিস, অর ম্যালিগনেন্সি, আবার একটা অন্য ক্যান্সারও হয়ে যেতে পারে, লিম্ফোমা অথবা লিউকেমিয়া, লিউকেমিয়া শুড বি কনসিডার্ড হোয়েন দিস থেরাপি ইজ ইউজড। তাহলে ইনফ্লিক্সিম্যাব থেরাপি যখন চলাকালীন কিন্তু এটা হতে পারে অ্যাজ এ কমপ্লিকেশান, এটা খেয়াল রাখতে হবে। তেমনি বায়োলজিক্যালস অন্য জায়গায় অ্যাডালিমুম্যাব অ্যানাদার অ্যান্টি টিএনএফ, এটা সাবকিউটেনিয়াসলি অ্যাডমিনিস্টার্ড এভরি 4 weeks, এভরি 2 weeks, 2 সপ্তাহ পর পর সাবকিউটেনিয়াসলি ইউজ করা হয় ফর ট্রিটমেন্ট অফ মডারেট টু সিভিয়ার সিডি অ্যান্ড ইন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, মডারেট টু সিভিয়ার ক্রনিক ডিজিজ অ্যান্ড অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন দুজনেরই ইউজ করা হয় অ্যাডালিমুম্যাব। এই হলো সোফার এজ ট্রিটমেন্ট কী কী দেওয়া হয় এগুলো আমাদের ডিসকাস করা হলো। এন্টেরাল নিউট্রিশন থেরাপি superior to steroid for actual healing of mucosa। এই নিউট্রিশন থেরাপি মানে এত তাদের গ্রোথ হচ্ছে না, অ্যাবজর্পশন হচ্ছে না ফুড, আর অ্যানোরেক্সিয়া সেই সবগুলোর জন্য একেবারেই গ্রোথ হচ্ছে না। এবং এন্টেরাল নিউট্রিশন থেরাপি, মুখ থেকে নিউট্রিশন থেরাপি, কনসেন্ট্রেটেড হাই ক্যালোরি এগুলো ফ্লুইড দিতে হবে, ফর্মুলা দিতে হবে, সুপিরিয়ার টু স্টেরয়েড ফর অ্যাকচুয়াল হিলিং অফ মিউকোসা। enteral nutrition by formula often administered through nasogastric অথবা গ্যাস্ট্রোস্টমি ইনফিউশন, পেটটা ফুটো করে স্টমাকের মধ্যে খাবারটা দিয়ে দেওয়া হয়, অথবা নেসোগ্যাস্ট্রিক টিউব দিয়ে, ইউজুয়ালি ওভারনাইট, সারা রাত ধরে খাবারটা আস্তে করে ঘুমিয়ে পড়লে আস্তে আস্তে ইউজ করা, সেভাবেই দেওয়া হয়। এটা দিলে দেখা গেছে হিলিং খুবই প্রম্পট এবং আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়ার অ্যানাদার ইম্পর্টেন্ট রোল ফর থেরাপি। তাহলে নিউট্রিশনটাও এটা থেরাপির একটা পার্ট। আর একটা পার্ট এবার আমরা ডিসকাস করবো যে সার্জারি কীভাবে হেল্প করতে পারে। ট্রিটমেন্ট অফ চয়েস ফর লোকালাইজড ডিজিজ ইন স্মল গাট এবং কোলন দ্যাট ইজ আনরেসপন্সিভ টু মেডিকেল ট্রিটমেন্ট, সেখানে সার্জারিটা কেটে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করতে হবে। বাওয়েল পারফোরেশনে হতে পারে, ফিস্চুলা স্ট্রিকচার হতে পারে, অ্যান্ড সিমটোম্যাটিক স্মল বাওয়েল অবস্ট্রাকশন, স্মল বাওয়েল জিআইটি অবস্ট্রাকশন হলে, এবং ইনট্র্যাক্টেবল ব্লিডিং ইন সিডি এইসব ক্ষেত্রে, এবং ইনট্র্যাক্টেবল ফালমিনান্ট কোলাইটিস
সেসব ক্ষেত্রে এই সিডির ক্ষেত্রে লোকালাইজ কিপলিশন হয়, তো সেখানে কেটে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করা হয়। আর ইন্ট্রাক্টেবল ফালমিনেট কোলাইটিস হলে টোটাল কোলেক্টমি ইন আলসারেটিভ কোলাইটিস, এটা ইন্ডিকেটেড। টোটাল কোলেক্টমি ইন আলসারেটিভ কোলাইটিস করা হয়। এবার নেক্সট পার্টটা হচ্ছে সাইকোসোশ্যাল সাপোর্ট গ্রুপ ইজ নিডেড ফর অপটিমাল ডেভেলপমেন্ট অফ দি পেশেন্ট। সাইকোসোশ্যাল সাপোর্ট গ্রুপ ইজ নিডেড ফর অপটিমাল ডেভেলপমেন্ট অফ দি পেশেন্টস। is needed for optimal development of the patients. Psychosocial মানে তার পিয়ার গ্রুপের সাপোর্টটুকু দরকার, সাপোর্ট গ্রুপ ফ্রম সাপোর্ট সিস্টেম ফ্রম আদার কেয়ার গিভার্স, ডক্টরস, নার্স, সার্জেন্টস, এছাড়া সাইকিয়াট্রিস্ট, অপথ্যালমিক সার্জেন, এগুলো সার্জেন দরকার, ফিজিওথেরাপিস্ট যদি গাট অ্যাফেক্টেড হয়, এবং অকুপেশনাল থেরাপি, সাইকোথেরাপি যারা দেবে তাদেরও সাইকোলজি এইসব সিস্টেমের মধ্যে রাখতে হবে। তারা যদি একটা কোঅর্ডিনেটেড ওয়েতে একটা ট্রিটমেন্ট পরিচালনা করে, তাদের বেটার তাদের হিলিং এবং তাদের বেটার রেজাল্টস এই ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজে পাওয়া যায়। ইট ইজ বিন ডকুমেন্টেড, এটাই ডকুমেন্ট করা হয়েছে, এবং ইট শুড বি সাপোর্টেড। ডিফারেন্ট কেয়ার গিভার্স নিয়ে এদের ট্রিটমেন্ট করলে তাদের ভালো হয় এবং তাদের অপটিমাল ডেভেলপমেন্টও তাদের হয়। এবার বলছি প্রগনোসিস, অসুখের প্রগনোসিস, যে কীভাবে এটা করলেই কি ঠিক হয়ে যাবে। প্রগনোসিস অফ আইবিডি ডিপেন্ডস গ্রেটলি অন এজ অফ অনসেট, এক্সটেন্ট অ্যান্ড সিভিয়ারিটি অফ দি ডিজিজ। তিনটে জিনিসের ওপর প্রগনোসিস ডিপেন্ড করবে। কোন বয়সে অসুখটা শুরু হলো, এক্সটেন্ট অফ দ্য ডিজিজ, কতদূর পর্যন্ত গেছে চলে, অ্যান্ড সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, এবং কত সিভিয়ার এটা হয়েছে। এই কোর্স অফ ইউসি ইজ মার্কড বাই রেমিশন অ্যান্ড এক্সারবেশন। কোর্স অফ আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে মার্কড বাই রেমিশন, মাঝে মাঝে কিছু সময় ভালো হয়ে যাবে, আবার বাড়াবাড়ি হয়ে গেল। Most children with this disorder respond initially to medical management. ডাক্তারের ওষুধপত্র দিলে কিন্তু এগুলো ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু অ্যান্ড স্টে ওয়েল ইন রেমিশন, এবং রেমিশনেও থাকবে অনেক দিন পর্যন্ত, উইথ প্রোফাইল্যাকটিক 5 ASA ফর লং পিরিয়ডস, অনেক দিন এরকম রেমিশনে থাকবে। বিয়ন্ড ফার্স্ট ডিকেড অফ দ্য ডিজিজ, আলসারেটিভ কোলাইটিসে মানে প্রথম 10 বছর অসুখটা হয়ে যাওয়ার পর রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ কোলনের ক্যান্সার, কাজ যে কখন কিভাবে হবে এটা কিন্তু জানা যায় না, মানে ঠিক হয়ে গেলেও তারপর কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে। অতএব অসুখটা আপাত দৃষ্টিতে এমনি হলেও কিন্তু এটা কিন্তু সিভিয়ারিটি কিন্তু পরেও কিন্তু জটিলতা দেখা দিতে হবে। এটা কীভাবে ক্যান্সারটাকে আটকানো যাবে? রিস্ক অফ কোলন ক্যান্সার মে বি ডিমিনিশড উইথ সার্ভিলেন্স কোলোস্কোপিস, সার্ভিলেন্স কোলোনোস্কোপি দিয়ে দেখা হয়। বিগিনিং 8 থেকে 10 বছর অব্দি ডিজিজ চলে যাওয়ার পর কোলোনোস্কোপি করে দেখা হয়। ডিটেকশন অফ সিগনিফিক্যান্ট ডিসপ্লেসিয়া, মানে টিস্যুর ভিতরে যে চেঞ্জ হতে যদি শুরু করে তাহলে দ্যাট ইজ প্রি ক্যান্সারাস, সেটা তাহলে ধরে নিতে হবে ক্যান্সার হতে যাচ্ছে। তাহলে তখন কিন্তু বায়োপসি উড বি প্রম্পট বায়োপসি দিয়ে যদি এটা ডিসপ্লেসিয়া প্রুভড হয়, ব্যাস তখন পুরো কোলনটা কেটে বাদ দিয়ে দিতে হবে, যাতে করে ক্যান্সার সেই জায়গাটায় না হতে হবে। এই সমস্ত যে বড় যে কোলন ক্যান্সারের এটা কিন্তু একটা বড় কারণ, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। তেমনি সিডির ক্ষেত্রে মানে ক্রনস ডিজিজের ক্ষেত্রে ক্রনিক ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ হাই মরবিডিটি অ্যান্ড লো মর্টালিটি। ক্রনস ডিজিজের ক্ষেত্রে একটা ক্রনিক ডিজিজ, এটা মরবিডিটি অনেক বাড়াবাড়ি হয়ে যায় কিন্তু মৃত্যু হয় না,
এই সিমটম টেন্ড টু রিকার ডিসপাইট ট্রিটমেন্ট, চিকিৎসা হওয়া সত্ত্বেও কিন্তু এটা কিন্তু আবার রিকার করতে পারে। সাম এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন ক্যান বি মেজর কজ অফ morbidity like sclerosing cholangitis, some extraintestinal sclerosing cholangitis, chronic hepatitis, pyoderma gangrenosum, ankylosing spondylitis, এই ধরনের অসুখগুলো কিন্তু মাঝে মাঝে ফ্লেয়ার আপ করতে পারে। এগুলি ক্রনস ডিজিজের ক্ষেত্রে মেজরিটি অফ সিডি eventually require surgery for one of its complication. Crohn's disease eventually require surgery for one of its complication. যে কোনো একটা জটিলতার জন্য সার্জারি করতেই হয়। Most aggressive treatment, medical treatment will lead long-term prognosis. Most aggressive medical treatment will lead long-term prognosis. Risk of colon cancer in patients with Crohn's colitis approach that associated with UC, মানে আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে যেমন অ্যাপ্রোচ করা হয়েছে, ক্রনস কোলাইটিস যদি থাকে সেক্ষেত্রেও এই 10 বছরের মাথায় কিন্তু এরকম মাঝে মাঝে এরকম করে কোলোনোস্কোপি করে দেখে নিতে হবে, সিমিলার অ্যাপ্রোচ। এবং ডিসপাইট দিস কমপ্লিকেশন মোস্ট চিলড্রেন উইথ সিডি লিড অ্যাক্টিভ ফুল লাইফ উইথ intermittent flare up in symptoms. Despite this complication of জটিলতা থাকলেও most children with Crohn's disease lead active full life সারা জীবন কিন্তু সুস্থভাবে থাকতে পারে with intermittent flare up in symptoms. Crohn's disease কিন্তু মাঝে মাঝে এরকম হলেও কিন্তু অ্যাক্টিভ লাইফ তারা পেতে পারে এবং চিকিৎসা পেতে পারে। এই অতএব বুঝতেই পাচ্ছেন যে অ্যাকিউট কমপ্লিকেশান এগুলো মরবিডিটি বেশি হলো আলসারেটিভ কোলাইটিসে, কিন্তু মর্টালিটি কম। এই ক্রনস ডিজিজের মর্টালিটি কম হয় কিন্তু মরবিড প্যাথোলজি অনেক বেশি থাকে। চিকিৎসা করলেও মাঝে মাঝে ঠিক হয়ে গেল, মাঝে মাঝে আবার ফ্লেয়ার আপ করে ওঠে, কিন্তু প্রগনোসিস বেটার এর ক্ষেত্রে। কিন্তু আলসারেটিভ কোলাইটিসের কিন্তু জটিলতা অনেক বেশি হয় এবং সেখানে কিন্তু অ্যাকিউট কমপ্লিকেশান আরও বেশি হয়, সিরিয়াস কমপ্লিকেশান ব্লিডিং রিলেটেড আরও অনেক বেশি হয়। আর বলা হয়েছে যে এখানে ক্যান্সার হওয়ার প্রবণতা একটা আছে যদিও, কিন্তু সেসবগুলো কি বলবো সার্ভিলেন্স করে দেখতে হবে যে ডিসপ্লাস্টিক চেঞ্জ যদি হয়ে যায় কোলনের মধ্যে, তাহলে এই কোলনেক্টমি করে আমাদের সে কোলনটা বাদ দিয়ে দিতে, যাতে করে ক্যান্সার আটকানো যায়। এইভাবেই চিকিৎসার ব্যবস্থার কথা স্ট্যান্ডার্ড টেক্সটে এসব কথাই বলা হয়েছে, আমরা সেখান থেকেই কোট করলাম, নেলসন টেক্সট বুক থেকেই অধিকাংশই। এছাড়া ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স গ্যাস্ট্রোএন্টারোলজি চ্যাপ্টার থেকেও আমরা কিছু কোট করে রেফারেন্সগুলো দিয়ে দেওয়া হলো। এই জিনিসগুলো আপনাদের জ্ঞাতার্থে অসুখগুলো হয় এবং অসুখ থেকে এই ধরনের জটিলতা হতে পারে। অতএব এই ধরনের প্রেজেন্টেশন পেটের যদি এই ধরনের জটিলতা হয়, পেন অ্যাবডোমেন, জিআইটি ব্লিডিং যদি থাকে, রক্তপাত, ইন্টারমিটেন্ট হেমাটোসেজিয়া, গ্রোথ ফেলিওর, পেন অ্যাবডোমেন এরকম নিয়ে যদি প্রেজেন্টেশন হয়, তাহলে আমাদের সবাইকেই সতর্ক হতে হবে এবং ডায়াগনোসিস করে আমাদের চিকিৎসার ব্যবস্থা করতেই হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। ঠিক আছে, এবার বলুন আপনাদের যদি কোনো, না একটু ওয়েট করো, দেখো কত কি প্রশ্ন টস্ত কি আছে দেখো। অতএব আপনাদের নলেজের জন্যেই এগুলো আপনাদের গার্জিয়ানস, পেরেন্টস এবং টিচার্স এগুলো জানিয়ে দেওয়া হলো যে এই ধরনের জটিলতা
পেশেন্টের ক্ষেত্রে হয়। অর্থাৎ নতুন একটা টপিকস নিয়ে ডিসকাশন আজকে হলো। আপনাদের যদি এরম প্রেজেন্টেশন কারুর কখনো হয়, তখনও কিন্তু ইনস্টিটিউশনাল থেরাপি ইজ ভেরি মাচ নিডেড। বড় হসপিটাল, মেডিকেল কলেজের সেই সব জায়গায় চিকিৎসা করালে সুবিধাজনক বেনিফিট তারা আরও পেশেন্ট আরও বেশি পাবে, এবং অপটিমাল ট্রিটমেন্ট গাইডলাইন যেভাবে দিয়ে দেওয়া হলো, এভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এবং তাতে বেটার প্রগনোসিস এবং আউটকাম সেখানে হতে পারে, এই ধরনের কথাই বলা হয়েছে আলটিমেটলি। নমস্কার, আজকে আপনাদের সবার শুভেচ্ছা জানাই, সবার সুস্বাস্থ্য কামনা করি বলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার। ঠিক আছে, আজকে কেমন ছিল লোকজন?